এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। নমস্কার, আমি সৈয়দ মুশারফ আজম। আজ মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের যে শিক্ষাঙ্গন, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আজ আমরা শিক্ষা সংক্রান্ত আলোচনা করব। একটি স্কুল সম্পর্কে কিছুটা আলোচনার পর পদার্থবিদ্যা সম্পর্কে আমরা কিছুটা আলোকপাত করব। তো আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পদার্থবিদ্যার শিক্ষক, ঝাড়ুল হাই স্কুল, ভাতার ব্লকের ঝাড়ুল হাই স্কুল একটি মাধ্যমিক স্কুল। এই স্কুলের ফিজিক্সের টিচার জগন্নাথ শেঠ মহাশয়। আমি তাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। ভালো লাগছে আপনাদের স্টুডিওতে আসতে পেরে। হ্যাঁ, খুব ভালো মানুষ, হ্যাঁ একজন। তো তাকে আমরা পেয়ে খুব গর্বিত, আনন্দিত। তো আজকে ওই স্কুল একটা গ্রামীণ এলাকার স্কুল, হ্যাঁ, ছাত্র অনেক দিন, স্কুলটি 70 সালে প্রতিষ্ঠা। তার মানে আমরা 50 বছর পেরিয়ে গেছি। 50 বছর পেরিয়ে, হ্যাঁ 55 বছর স্কুল। তো এই স্কুলের একটা সেই সময় 55 বছর আগে একটি স্কুল প্রতিষ্ঠা একটা গ্রামীণ এলাকায়, নিশ্চয়ই সেখানকার মানুষের একটা উৎসাহ ছিল, গ্রামের মানুষজনের অকুণ্ঠ সহযোগিতায়। কিভাবে স্কুলটা গড়ে উঠেছিল বলে আপনার মনে হয়? আমি এই স্কুলে মোটামুটি 15 বছর 16 বছর চাকরি করছি। তো ওখানকার মানুষজনদের আমি যা দেখেছি, এক কথায় অমায়িক। বাহ, একদম পাড়াগ্রামের স্কুল। যেটা শুনেছি, অনেক মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় 1970 সালে ওই স্কুলটি তৈরি হয়েছিল। অনেক জমিদাতা আছেন, অনেক। বাহ। এবং সবথেকে বড় ব্যাপার, স্কুলের সামনে একটা খেলার মাঠ আছে, বেশ বড় সড়ো খেলার মাঠ। সেই খেলার মাঠটিকে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে ব্যবহার করে এখনও। বাহ। মানে এখন আপনি দেখবেন খেলাধুলা ব্যাপারটা পুরো আস্তে আস্তে চলে যাচ্ছে একদম। কিন্তু আমার স্কুলেতে হারিয়ে যাচ্ছে। এই চিত্রটা সম্পূর্ণ অন্যরকম, ব্যতিক্রমী, সম্পূর্ণ অন্যরকম। বাহ, ভালো লাগলো, শুনেও ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমাদের স্কুলের বর্তমান পড়াশোনার যে চিত্র, সেখানে আমাদের দেখা যাচ্ছে টিচার ক্রাইসিস খুব বেশি। আমাদের 14 জন স্টাফ ছিলেন। আচ্ছা, স্টুডেন্ট স্ট্রেংথ আগে ছিল 350, এখন ক্লাস 5-এর অ্যাডমিশন তো নেই আমাদের স্কুলে, ক্লাস 6-এ অ্যাডমিশন। এখন মোটামুটি 300-র কাছাকাছি আমাদের স্টুডেন্ট আছে। এমনি স্টুডেন্ট ঠিকঠাকই আছে, কিন্তু কোভিড সিচুয়েশনে কোনো প্রভাব পড়েছিল? কোভিড সিচুয়েশনে প্রভাব পড়েছিল মানে আমরা চেষ্টা করেছি অনলাইন তাদেরকে কিছু হেল্প করার, কিন্তু সমস্যাটা দাঁড়িয়েছে সবার কাছে মোবাইল ছিল না, সবার কাছে স্মার্টফোন ছিল। স্মার্টফোন না থাকা অসুবিধা। তো কিছু কিছু ছেলে মেয়ে এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করতে পেরেছে, কিন্তু বেশিরভাগই পারেনি। তো তারা কী হবে? তারা তো লুজার হয়েছে। হ্যাঁ, লুজার হয়েছে। তো আমরা যেটা করেছি, যার যেখানে সমস্যা সেখান থেকে শুরু করেছি। বাহ। নইলে কিন্তু পারছিলাম না। আমরা দেখছি সিলেবাস শেষ হচ্ছে না,
তো সিলেবাসের থেকেও বড় কথা, যদি আমরা সিলেবাসটা শেষ করতে চাই তাহলে অনেক কিছুই ছেলেমেয়েরা জানবে না। মানে সিলেবাসটা বড় কথা ছিল না, ছেলেমেয়েদেরকে ঠিকভাবে জানাতে হবে, যার জন্য আমাদেরকে ওই সিলেবাসের তোয়াক্কা না করে আমরা সমস্ত টিচাররা এটাই ঠিক করেছিলাম যে সিলেবাস বড় নয়, যার যেখানে সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া হবে। সিলেবাস কমিয়ে পরীক্ষা নেওয়া হোক। ক্লাস 8 পর্যন্ত আমার সিলেবাস নিয়ে কোনো মাথামাতির কিছু নেই। 9-10 সিলেবাস নিয়ে বোর্ডের ব্যাপার, বোর্ডের ব্যাপার। তো সেইভাবে আমরা আস্তে আস্তে এগিয়েছি এবং কোভিড সিচুয়েশনে পড়াশোনার সত্যি বলতে কি ভীষণভাবে ছেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যে চেষ্টা নিয়েছি সেটা, আপনারা গ্রামে অনেক স্কুলে দেখেছি, গ্রামে মাঠে গিয়ে গাছের তলায় বসে এরকম কিছু করেছেন, যে দূরত্ব বজায় রেখে। আপনার এরকম কোনো প্রচেষ্টা ছিল নাকি? দূরত্ব বজায় রেখে মানে অনেক স্কুল বলেছে, অনেক হ্যাঁ, আমরাও খোলা আকাশের নিচে গাছের ছায়াতে, স্কুল খোলা তো বারণ সরকার থেকে, স্কুল খোলা, হ্যাঁ, সেই জন্য ছাত্রছাত্রীরা যে এসছে তাদেরকে একটা ডিস্টেন্স মেনটেন করে বসানো হয়েছিল। তারপরে ওই সময়ে ওই বিভিন্ন স্কুল খোলা নিয়ে বোধহয় নিষেধাজ্ঞা আসে, তো আবার ওটাকে হেডমাস্টার মশাই বললেন যে এটা ঠিক নয়, যখন উপর থেকে যখন নিষেধাজ্ঞা আসছে এটা বন্ধ করে দেওয়াটাই ভালো। তবে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে কোভিডের প্রভাব, মানে ওরা কোভিডের বাধা মানতে ঠিক রাজি নয় আর কি। হ্যাঁ, কেউই মানতে চায় না। কোভিড তো মূলত শহরের যে প্রতিচ্ছবিটা যেমন করেছে, গ্রামের সেভাবে ঘিঞ্জি এলাকা, সেখানে গ্রামে ছেলে মেয়েদের স্কুল বন্ধ আছে, কিন্তু ছেলে মেয়েরা কিন্তু দিব্যি খেলছে, কোনো অসুবিধা সবই করছে, কোনো অসুবিধা হয়নি। ঠিক, একদম এক্স্যাক্টলি। আর আপনাদের টিচার তাহলে একটু স্ট্রেংথটা কম এখন? হ্যাঁ, আগে আমি 2010 সালে জয়েন করেছি, তখন তার আগে আপনি কোন স্কুলে পড়িয়েছেন? আমি তার আগে অনেক স্কুলে মানে ডেপুটেশন করেছি, পার্ট টাইম করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি পার্মানেন্ট চাকরি পেয়েছি 2010 সালে আগস্টে জয়েন করেছি। ওই স্কুলেই জয়েন করেছি। আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি আমার কলেজ হচ্ছে কামারপুকুর কলেজ, শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ, হুগলি, আরামবাগই আমার বড় হওয়া। নেতাজি মহাবিদ্যালয় নিশ্চয়? না, কামারপুকুর কলেজ। আচ্ছা, কামারপুকুর কলেজ। আর ইউনিভার্সিটি বর্ধমান? ইউনিভার্সিটি বর্ধমান। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনার মোটামুটি বর্ধমান, হুগলি, বর্ধমান এই দুটো কেন্দ্রিক পড়াশোনা? একদম। আচ্ছা, তাহলে আপনার এই স্কুলে আপনি ফিজিক্স টিচার হিসেবেই ঢুকেছিলেন? এখানে ভৌত বিজ্ঞানের 9-10 এই হিসাবে। আর নিচু ক্লাসগুলো অঙ্ক করাতে হয়? হ্যাঁ, নিচু ক্লাস অঙ্ক করাতে হয়। এখনকার সিচুয়েশনটা আমার অন্যরকম। এখন আমাদের ট্রান্সফার হয়ে চলে যাচ্ছেন অঙ্কের টিচার। আমাদের হেডমাস্টার মশাই, তিনিও অঙ্কের টিচার ছিলেন, তিনি রিটায়ার করেছেন। আমাদের ইংলিশের মাস্টারমশাই রিটায়ার করেছেন। আমাদের ফিজিক্সের মাস্টারমশাই ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছেন, দুজন ছিলেন। তো এখন আমাদের মোট 7 জন টিচার মাত্র। তো এই সিচুয়েশনে কমে যাচ্ছে অনেক। হ্যাঁ, এই সিচুয়েশনে রীতিমতন চ্যালেঞ্জ, মানে ছেলে মেয়েদেরকে শেখানো। তো নন টিচিং আছে না হেডমাস্টার ঘন্টা ব্যথা? নন টিচিং আছে, অনেক স্কুলেতে এই অবস্থা। তো আমরা খুব কোঅপারেটিভ। 7 জন নিয়ে একটা চালিয়ে 7 জন নিয়ে আমরা কিন্তু ঠিক চালানোর চেষ্টা করছি। সেখানে সমস্ত টিচাররা মিলেই যেটা আমাদের ঠিক হয়েছে যে আমরা যার যেমন সাধ্য আমরা কিন্তু দেব। মানে আমিও অঙ্ক তো আমাকে নিতেই হবে, ইংলিশটাও আমাকে কখনো কখনো যেতে হয়েছে, অন্য টিচাররাও যান। তো সবথেকে বড় ব্যাপার, ছেলে মেয়েদেরকে আমরা যেটা এখন শেখাচ্ছি তাদেরকে এই প্রপার সিচুয়েশনটা তাদেরকে বোঝালাম যে আমাদের এখন টিচারের ক্রাইসিস। আমরা তোমাদেরকে ইংলিশ কতটা পড়াতে পারবো, বা তোমরা একজন ইংলিশ টিচারের কাছ থেকে যা শিখবে আমি তোমাদের কতটা পড়াতে পারবো জানি না, কিন্তু তোমাদেরকে নিজে নিজে শিখতে হবে। কীভাবে শিখবো স্যার? আমরা গাইড করবো, নিশ্চয়ই করবো, কিন্তু তোমাদেরকে নিজে নিজে শিখতে হবে। এবং শেখার জন্য সবথেকে ভালো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। তাদেরকে মানে দেখিয়ে দিলাম। আমি মোবাইল ব্যবহার করেছি, যদিও ক্লাসে এখন বলা হয় মোবাইল ব্যবহার করবে না, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। মোবাইল ছাড়া কোনো উপায় নেই। এখন ইউটিউবে এত ভালো ভালো কন্টেন্ট আছে, ইংলিশ বলুন, ফিজিক্যাল সায়েন্স বলুন, ম্যাথ বলুন। তো এই আমাদের ছেলে মেয়েদেরকে এগুলো আমরা শেখাই। ভালো জিনিসটা মোবাইলে ওদের ইউজ করা শেখাতে। একদম। ইভেন আমাদের মানে গ্রামের স্কুল, তো গ্রামের স্কুলে দেখবেন
গার্জেনরা এসে বলে মাস্টারমশাই আমার ছেলেটাকে একটু দেখবেন, আমরা তাদেরকে বলি আপনারা আসুন, এলে কি সুবিধা হবে? ঠিক। এলে একটাই সুবিধে, একদম। ছেলেমেয়েরা জানবে যে মাস্টারমশাইয়ের সঙ্গে আমার বাবার একটা ভালো সম্পর্ক আছে, তারা কিন্তু খারাপ পথে যেতে পারবে না। পারবেন, আচ্ছা ভয় পাবে, ভীতি কাজ করবে। ভীতি কাজ করবে, বা তাদের মধ্যে একটা আত্মসম্মান বোধ তৈরি হবে যে না, আমাদেরকে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে। আবার একটা সাহসিকতাও গড়ে উঠবে, একদম, মনোভাব, ঠিক তাই। সাহসিকতা সম্পন্ন মনোভাবও গড়ে উঠবে, ঠিক যে তাই। আমরা বাবা আসছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কিছু হলে বাবা নিশ্চয়ই বলবে, অসুবিধা হলে, কিংবা স্যাররাও বাবাকে বলবে। এই দুটোই একটা, একদিকে ভীতি, একদিকে সাহসিকতা। একদম। তো আমরা গার্জেনদেরকেও গার্জেন মিটিংয়ে ডেকে বলেছি, দেখুন এই সিচুয়েশান, আপনারা হয়তো ভাবছেন যে মোবাইলটা খুব খারাপ, কিন্তু না, মোবাইল যখন যেটা আসবে, যে প্ল্যাটফর্ম আসবে, সেই প্ল্যাটফর্মটাকে অ্যাকসেপ্ট করতে হবে। মোবাইলের অনেক ভালো জিনিস আছে, ভালো মন্দ যাহাই কহ সত্যের লও সহজে, ঠিক তাই। রবীন্দ্রনাথ তো বলেছে। একদমই তাই। বাস্তবটাকে মানতে হবে। একদম। তো আমরা গার্জেনদেরকেও বুঝিয়েছি যে দেখুন মোবাইলটা আপনারা দেবেন, কিন্তু মোবাইল একটা অ্যাডিকশান তৈরি করে, একদম। এই ব্যাপারটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। মোবাইলটা দিয়ে আপনারা অন্যমনস্ক হয়ে যাবেন তা নয়, তা নয়। একটুখানি সজাগ, কি দেখছে, কি করছে, এটা ছেলে দেখতে আমার হবে। কি দেখছে আমি দেখি, দেখতে হবে। এটা কিন্তু একদম, নইলে কিন্তু ছেলেরা সেই একদম রিলের মধ্যে হারিয়ে যাবে। বকাজা হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে বলে সকলের মানে শুভ প্রচেষ্টায় আমরা কিন্তু ছেলে মেয়েদেরকে মোবাইল দেখে পড়া, ইংলিশ বলুন, ফিজিক্যাল সায়েন্স বলুন, আস্তে আস্তে তারা কিন্তু ইউটিউব দেখে অনেক ভালো ভালো কন্টেন্ট তারা কিন্তু Enrich পাচ্ছে। করছে। এবং এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে চ্যাট জিপিটি, মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একদম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাদেরকে বললাম, দেখো তোমরা হয়তো পড়তে পড়তে, মানে গ্রামের ছেলে মেয়ে তো, তাদের অনেকে টিউশন নেই, কিন্তু মোবাইলটি আছে, তাদেরকে বললাম যে মোবাইলটাকে কীভাবে ব্যবহার করবে, গেম খেলবে নাকি ফেসবুক হোয়াটসঅ্যাপ করবে, ওগুলো করতে পারো, ওগুলো দরকার, কিন্তু তার থেকেও একজন শিক্ষার্থী তোমার জন্য এই প্ল্যাটফর্মটা অ্যাকসেপ্ট করা খুব বেশি। তো তাদেরকে কতটা এনরিচ হচ্ছে দেখতে হবে। ঠিক তাই, তাদেরকে হাতে কলমে চ্যাট জিপিটিতে একটা প্রশ্ন করে দেখালাম, যে প্রশ্ন করো, বাবরের বাবার নাম জিজ্ঞেস করো। বললো স্যার জিজ্ঞেস করবো, হ্যাঁ করো, বাবরের বাবার নাম কি? এবং চ্যাট জিপিটিতে বাংলা, ইংরেজি, হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজে মানে শেখার বন্দোবস্ত আছে। ছেলেমেয়েরা দেখছে সঙ্গে সঙ্গে বাবরের বাবার নাম ওমর শেখ মির্জা। তো ছেলেমেয়েরা খুব আগ্রহ প্রকাশ করছে যে এত সহজে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। আমি বললাম হ্যাঁ, তোমাদের হয়তো প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছ কালকে, তার আগেই হয়তো তোমাদের একটা প্রশ্ন মাথার মধ্যে জেগে উঠেছে, বা তোমাদের কোনো একটা কনফিউশন তৈরি হয়েছে, কি করবে তখন, কাকে জিজ্ঞেস করবে? এখন জিজ্ঞেস করার জন্য তোমাদের হাতে আছে চ্যাট জিপিটি। গুগল আগে ছিল, এখন গুগল অনেকটা ব্যাকফুটে চলে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত, মানে গুগলে হয় কি, এআই গুগলে হয় কি, আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিল, কিন্তু এআই আপনাকে টু দি পয়েন্ট আনসারটা দেবে। তো যখন ছাত্রছাত্রীরা দেখছে, আর এ তো দারুণ ব্যাপার, তো সঙ্গে সঙ্গে তারা খেলা সম্বন্ধে জিজ্ঞেস, মানে বিভিন্ন ছাত্রছাত্রীদের আবার খেলা সম্বন্ধে খুব আগ্রহ আছে, বা অনেকে দেখেছি এই চ্যাট জিপিটি এর আবিষ্কর্তাকে, ইন্টারনেট এর আবিষ্কর্তাকে, সাধারণ কমন যে ব্যাপারগুলো আর কি, সাধারণ জ্ঞানের ব্যাপার, যেগুলো আমাদের সময় দেখবেন সাধারণ জ্ঞানের জন্য একটা বই থাকতে, এখন আর সেসব নেই। হ্যাঁ, কিন্তু ছেলেমেয়েদের মধ্যে দেখেছি সাধারণ জ্ঞান। কলেজে কিছু ছেলেদিকে কলেজে পড়াই, তো জিজ্ঞেস করি যখন, সব নিচে মোবাইল নিয়ে, আমি প্রথমে সব মোবাইলটা একদম বলি সামনে উল্টে রাখ, আমার সামনে রেখে দে, কারণ নিচে রেখে রেখে দেখবে। হ্যাঁ, শোনে না। আজকেও ক্লাস নিতে নিতে 4-5টা মোবাইলকে ওদের কাটলাম, কারণ ওই দুটো একসঙ্গে হয় না। আমিও পড়াবো আর মোবাইলে দেখবো, দুটো একসঙ্গে হয় না, গন্ডগোল। হ্যাঁ, এবার কি করে কিছু কিছু প্রশ্নের উত্তর যখন জিজ্ঞেস করি, হ্যাঁ চট করে কি একদম পড়াচ্ছিলাম, বলতো এটা, তখন বলতে গিয়ে চট করে দেখছি মোবাইলে ওইটা সার্চ করছে। হ্যাঁ, এই যে একটা দেখ শিখুক না, ও একটা উত্তরটা পাচ্ছে, হ্যাঁ যেমন করে উত্তরটা খুঁজে বের করতে যায়, একটা ভালো। হ্যাঁ, এটা মিসইউজ হচ্ছে না ওই সময়। তো এই জিনিসটা ঠিক ওর কার্যকারিতা ঠিকভাবে শিখতে হবে। হ্যাঁ, এবং ওটাকে ইউজফুলনেস যাতে ঠিক থাকে। হ্যাঁ, একদমই একদম ওইটা দিক দেবে, যেটা চালু আছে, যেটা চলমান, তাকে গ্রহণ করতে হবে। দেখুন প্রত্যেকটা জিনিসের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, থাকবে। তো আমাদের অভ্যাসটাকে তৈরি করতে হবে সেইভাবেই, যাতে আমরা ভালোটাকে নিতে পারি। একদম। এবং এগুলোকে অভ্যাস,
ছেলেমেয়েদেরকে বারবার সচেতন করতে হবে। ছেলেমেয়েদের মনই তো মানে একটু অন্যদিকে যাবার, যাবে, সে যাবি হবেই, ওটা ওগুলো আমাদেরকে চঞ্চল মেনে নিতে হবে। থাকবেই, কিন্তু হ্যাঁ। মানে অনেকের কম্পিউটার নেই, আবার এসব করার পর অনেকের গার্জেন কিন্তু কম্পিউটারও কিনে দিয়েছে যারা একটু অবস্থাপন্ন আছে। তো আমাদের স্কুলে যারা পড়াশোনা করে বেশিরভাগই হচ্ছে ফার্স্ট জেনারেশন একদম, লার্নার। একদম। তো তাদের কাছে পড়াশোনাটা খুব চ্যালেঞ্জিং বিষয়। তো তাদের পড়াশোনা থেকে খেলাধুলার প্রতি আগ্রহ বেশি, কিন্তু পড়াশোনা তো করতে হবে। একদম। যতটা সম্ভব ক্লাসের মধ্যে বসিয়ে, আর ওদের যেটুকু হবে ক্লাসের মধ্যেই হবে, ক্লাসের মধ্যেই চার দেওয়ালের মধ্যেই সম্ভব হ্যাঁ। হবে। আমার বাড়ি গেলেই সব উল্টো পাল্টা, তাই। অন্য পরিবেশে মিশে যাবে, মিশে যাবে। কেউ বাড়ির কাজ করবে, কেউ খেতে যাবে, কেউ ইয়ে করবে। সব থেকে বড় সমস্যা হচ্ছে চাষবাসের সময়ে তাদেরকে কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় না, একদম। পেট তো আগে, Fact, একদম। গরিব মানুষ খেতে তো হবে। ঠিক। হ্যাঁ, সব জায়গায় এখানে খেলাধুলা এখানে করতে আসে অনেকে, ওই চাষের সময় আসে না, এলেও যদি আসে বলে ওই দিনে টাকাটা দিতে হবে। হ্যাঁ, খাবি কি? তো এই একটা ইয়ে, ওদের তো বাড়িতে সবাই মিলেই ইনকাম করে। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, তাহলে তো আজকালকার দিনে চলা দুষ্কর। হ্যাঁ, এতটা আমাদের ব্যবধান, হ্যাঁ, ধনী এবং দরিদ্রের মধ্যে ব্যবধানটা এত অনেক বেশি, ব্যবধান। অনেক। এইটা ঘোচানো গেল না, আমাদের 78 বছর হয়ে গেল স্বাধীনতা, কিন্তু এইটা সমবন্টন আমরা করতে পারলাম না, না। সময় বন্টন করতে পারলাম না, মানে দেখুন এত এখানে দূরত্ব, এটা খুবই দুর্ভাগ্য আমাদের দেশে। হ্যাঁ, যে অন্য কোনো দেশে এতটা দূরত্বটা নেই, আমাদের কিন্তু সেই দূরত্ব রয়েই গেল। যারা মায়না বাড়ছে, বেড়েই যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, অন্যান্য বলুন, আর যে কিছু পাচ্ছে না সাধারণ গরিব মানুষ, সে কিন্তু খেটে খাচ্ছে, তার কিন্তু কিছুই না। একটা শ্রেণী স্বাধীনতা ঠিক আমাদের আসছে 15ই আগস্ট, তার আগেই বলতে ইচ্ছে করছে, একটা শ্রেণী মানে চব্য যথেচ্ছভাবে খাবে, একদম এসি ঘরে বসে ভোগ করবে, হ্যাঁ, নিজের জীবনযাপন, 4 চাকা সব কিছু আর কি। হ্যাঁ, তো ভালোভাবে টিউশন যাচ্ছে একটা ফ্যামিলির ছেলে, ভালো স্কুলে যাচ্ছে, 4 চাকা করে গাড়িতে যাচ্ছে। তো সেই অবস্থা দেখতে গেলে খুব খারাপ লাগে। আরেকটা শ্রেণী কিন্তু চেয়ে চেয়ে দেখে, তাতে খাবার অধিকার নেই। একদমই তাই। একটা শ্রেণী এত বেশি খাচ্ছে যে খেতে পারছে না, নষ্ট করছে, হজম হচ্ছে না। আবার একটা শ্রেণী খাবার অধিকার নেই, মানে খুব বড় কথা বলে দিলাম, তারা খেতে পাচ্ছে না সেটা নয়, বা জোটাতে পারছে না সেটা নয়, তাদের খাবার অধিকার নেই। সরকার অধিকার কেড়ে নিচ্ছে, মানুষ তাদের অধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই, খুব বড় কথা, মানে তারা খাবে না। 500 তেল কিনতে গেলে 97 টাকা। আরে বাপরে বাপ। আচ্ছা, গরিব মানুষ কিছুতেই পাচ্ছে না। হ্যাঁ, তার কদিন আগে সে 80 টাকায় কিনছিল, এখন পাচ্ছে না। মানে সব সবজি 120 টাকার সবজি, মানুষ খাবে কি? 120 টাকা, 80 টাকা, 100 টাকা, হ্যাঁ, সব কিছু, মাছ মাংস কোনোটার ইয়ে নেই। তো সেই অবস্থার মধ্যে খুব খারাপ লাগে যে যারা ভোগ করছে চরমভাবে করছে, আর যারা ভোগ করছে না তাদের কিন্তু ভোগ করার অধিকার নেই, আমরা কেড়ে নিয়েছি। খুব খারাপ লাগে, একটা দেশে 78 বছর হয়ে গেল স্বাধীনতা, এখন একটা শ্রেণীকে আমরা খাবার অধিকার দিতে পারি, তোমরা খাবে না, পরিষ্কার বলে দিচ্ছি আমরা, আমাদের দেশে অর্থনীতি বলে দিচ্ছে তোমরা খাবে না, তোমাদের খাবার অধিকার নেই, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্য। হ্যাঁ। তো এই অবস্থার মধ্যে আপনি এটা বললেন যে চাষের সময় পাওয়া যায় না, একদম বাস্তব। কি করবে? পরিকাঠামো তো আমাদের অর্থনীতি এরকম, হ্যাঁ, আমাদের যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার সেটা এইরকমই আমাদের হয়ে এসছে। তো আপনাদের স্কুলে এমন কোনো ছেলে নিশ্চয়ই আছে যাকে পুরো স্কুল থেকে যার ব্যয়ভার বহন করতে হয়? 2-1 তো আছেই, তার মাইনেপত্র, ড্রেস এখন দেওয়া হচ্ছে স্কুল থেকে। তার স্কুল অ্যাডমিশন আমাদের মানে আমি যেটা শুনেছিলাম আর কি, এটা উনি বলেননি, আমাদের ক্লার্ক এরকম 2-1 জনের, আমাদের ক্লার্ক খুব ভালো, তিনি 2-1 জনের মাইনে মানে স্কুল ফিজ মিটিয়ে দিয়েছেন। আমাদের স্কুল ফিজ যদিও খুব অল্প, হ্যাঁ, এখন মিটিয়েছেন, কিন্তু এই মানসিকতাটা খুব, সরকারি স্কুলের ফিজ খুবই কম। তা সত্ত্বেও যেটুকু, হ্যাঁ, কিছু বই তো লাগেই, কিনতে হয়। হ্যাঁ, সব তো আমরা অনেক সময় ওই স্পেসিমেন কপি যা পেয়ে থাকি অনেক ভালো ভালো ছেলেদেরকে দিয়ে দিই। আচ্ছা, আর এক্সট্রা সময় কিছু দিতে হয় স্কুলে? এক্সট্রা সময়, হ্যাঁ, এক্সট্রা সময় মানে আমি ধরুন 10টায় পৌঁছে যাই, তো আমাদের স্কুলে গত বছর না তার আগের বছর একটি ছেলে ক্লাস 8-এ স্কলারশিপ পায়। তো এইটা থেকে
আমার মনে হলো যে এই ছেলে মেয়েগুলোকে যদি একটুখানি স্কলারশিপ যখন পায় তারা ভালো, কিন্তু স্কলারশিপের যে নোটিফিকেশানটা দেওয়া হয় সেটা এই সেপ্টেম্বর মাসে, একদম একদম। আর পরীক্ষাটা হয় ডিসেম্বর মাসে। এই 3 মাসে ক্লাস 8-এর স্কলারশিপের প্রিপারেশান নেওয়াটা মুশকিল। এই জন্য আমি ভেবেছিলাম যে ছেলেদেরকে একটুখানি অ্যালার্ট করতে হবে, এবং করেছিলাম। জানুয়ারি মাস থেকে আমি ওদেরকে স্কলারশিপের একটা করে বই কিনিয়ে দিই। আমি সকাল 10টায় স্কুলে চলে যাই, আমাদের 8:15 বাস, তারপরের বাসে গেলে আমাকে 11:30 যেতে হবে। তাহলে এই 10টা থেকে 10:40 এই সময়টা আমি কাজে লাগাই। ছেলেমেয়েরা যারা 5-7 জন আছে তাদেরকে একটুখানি ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করি, ওই স্কলারশিপের বইটা আমি করাই। এতে করে তারা অনেকটা উপকৃত হয়েছে। বাহ। তো সবাই হয়তো স্কলারশিপ পাবে না, এটা ঠিক কথা, কিন্তু এই বইটাতে যেভাবে যে কোশ্চেন প্যাটার্নগুলো আছে না, সেগুলো আগামী দিনে চাকরির পরীক্ষায় যেসব প্রশ্ন আসে সেই সব প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় সেই সম্পর্কে তারা একটা প্রাথমিক আইডিয়া পেয়ে গেল। ঠিক আছে? তো একটা পরীক্ষায় পাস না করতে পারা মানে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল তত নয়। শিক্ষার অর্থই হচ্ছে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। আজকে যেটা আমি পারলাম না, আমি একটা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি, সেই পরীক্ষাটায় আমি হয়তো সাকসেস পেলাম না, কিন্তু আমার নলেজ যেটা আমি অর্জন করলাম সেটা কোনো না কোনো জায়গায় আমাকে কিন্তু সহযোগিতা করবে। একদম। তো যাই হোক, তো পরিবেশ, খেলাধুলার পরিবেশ কীরকম ওখানে? খেলাধুলার পরিবেশ যথেষ্ট ভালো। আমাদের অনেক সময়ই আমরা তো ক্লাস 7 জন টিচার নিয়ে আমাদের ক্লাস, কোনো সময় আমাদের ক্লাস অফ যায়, তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু তখন আমাদের খেলতে দিতে হয়। এবং খেলার সময় কি বলবো, তারা পড়াশোনার প্রতি যা আগ্রহ, তাদের খেলাধুলার প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি। এটা ভালো, মনে হতে পারে যে পড়াশোনার একটা ফাঁকিবাজি হচ্ছে, কিন্তু না, খেলাধুলা পড়াশোনার অঙ্গ, যেটা আমি শহরের স্কুলে দেখতে পাই না। এই ব্যাপারটা আমার খুব গর্ব লাগে, আমি খুব গর্ববোধ করি যে ছেলেমেয়েগুলো খেলছে। এবং অনেক আদিবাসী ছেলেমেয়ে আছে, তারা যদি ভালো মতন কোচ পায়, তারা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে আপলিফ্ট করবে অবশ্যই। তাদের মধ্যে যে ফুটবল খেলার সবথেকে বড় ব্যাপার হচ্ছে ফুটবল খেলা এখন প্রায় ছেড়েই দিয়েছে ছেলেমেয়েরা, কিন্তু আমাদের স্কুলে কিন্তু মেয়েরা পর্যন্ত ফুটবল খেলে। বাহ, এটা একটা ভালো দিক, খুব ভালো। হ্যাঁ, টাউনে তো কোচিংয়ের ব্যবস্থা অনেক আছে, আছে, গ্রামে একটু কম। সেই জায়গায় ওরা যদি পারে একটুখানি টাউনেও যদি টাউনমুখী হয়ে কোনো রকম সুযোগ পায়, খুব ভালো হয় তার। আর আপনাদের কিরকম রেজাল্ট কেমন হয়? রেজাল্ট আমাদের গড়পড়তা ভালো। ফার্স্ট ডিভিশন 5-7টা ছেলে পায়, তো গড় রেজাল্ট ভালো বলতে পারি। স্টার মার্কস ওই 2 বা 3টে ছেলে পেয়ে থাকে। এইরকমই চিত্র আমরা দেখে আসছি। কতজন মাধ্যমিক পরীক্ষা দেয়? মাধ্যমিক এই বছর 50 জন মতন পরীক্ষা দিয়েছে। মোটামুটি উত্তীর্ণের হার ভালো। হ্যাঁ, মোটামুটি যেসব ছেলেমেয়েরা স্কুলে আসে তারা পাস করে যায়। ক্লাস করতে হবে, ক্লাসটা আমিও খুব এটা অ্যাডমিট করি যে ক্লাস করুক। আসলে পড়াশোনা মানে পড়াশোনার যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা একটা ছেলে বা মেয়েকে বলি, বাবা তুমি কলেজ পর্যন্ত যাও, তোমার কিছু সংস্কারের পরিবর্তন হবে, এটাও তো শিক্ষা, তাই না? একটা তো আমরা যে এলাকার শিক্ষকতা করি, সেখানে কী হয় জানেন তো, বেশিরভাগ মেয়ের বিয়ে হয়ে যায়। আমরা কিন্তু সেগুলোকে আটকাতে পেরেছি। আমাদের কন্যাশ্রী ক্লাব আছে, বাহ, কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে এগুলো কিন্তু আটকানো গেছে। সব জায়গায় এই প্রবণতাটা খুব বেড়ে গেছে এই কোভিডের পর থেকে। হ্যাঁ, তো ছেলেরা কাজে চলে যাচ্ছে, মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু এখন এই ব্যাপারটা আমরা তাদেরকে বলেছি যে যদি কারো 18 বছরের আগে বিয়ে হয়ে যায়, কী সমস্যা হতে পারে, তাদের শারীরিক সমস্যা কী হতে পারে, এই নিয়ে আমরা ট্রেনিং করাই। খুব দরকার। এবং মেয়েদেরকে বলেছি, দেখো তোমরা যদি লেখাপড়া ঠিকভাবে শেখো, কলেজ পর্যন্ত যাও, তোমরা 75,000 টাকা সরকারি সাহায্য পাবে, আরও বেশি পেতে পারো। তো এই টাকাটা তোমরা কাজে লাগাবার চেষ্টা করো। সরকার এখন তোমাদের জন্য
অনেকটা করছে, অনেকটা অনেক মানে করছে। তোমরা যদি কেউ লেখাপড়া শিখতে চাও সেটা বাধা হয়ে দাঁড়াবার কোনো জায়গা নেই। টাকাটা কোনো বাধা হবে না, বাধা হবে অর্থ না, কোনো বাধা হবে বাধা না। হবে না। কন্যাশ্রী, একদম হুম, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টুডেন্ট ধরনের- ক্রেডিট কার্ড, হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবস্থা হয়েছে, সেটা একটা একদমই সুবিধা। তারপরে বিভিন্ন সময় আমি দেখছি তো যে ট্যাব দেওয়া, হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে এমনি বই দেওয়া, ড্রেস দেওয়া, হ্যাঁ এগুলো আগে ছিলই না, ছিল না, হ্যাঁ এখন অনেকটাই অনেকটা হয়েছে। যারা শিখতে চায় তাদের জন্য আর কিন্তু। কালচারাল অ্যাটমসফিয়ার কীরকম কিছু? কালচারাল অ্যাটমসফিয়ার দেখুন, ওখানে ছেলেমেয়েরা কিন্তু আদিবাসী সংখ্যা বেশি? আদিবাসীর সংখ্যা বেশি না, মাইনরিটির সংখ্যা বেশি, আচ্ছা। আদিবাসী আছে। আচ্ছা, তো আমরা দেখেছি ছেলে মেয়েদের মধ্যে বেশ আগ্রহ আছে। আমরা স্কুলে একটা মাইক কিনেছি এবং যখনই আমাদের যে 15ই আগস্ট আমাদের প্রোগ্রাম হবে, তো ওদেরকে বলেছি তোমরা 2-1 লাইন বক্তব্য রাখবে, বেশি না, একদম 2-1 লাইন বক্তব্য রাখবে। তো যে যে বক্তব্য রাখছে তাদের ফটোগুলো আমরা তুলছি, যে বক্তব্য রাখছে সেটা আমরা ওদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তো এটাও ওদেরকে একটা আলাদা ইন্সপিরেশন দিচ্ছে, একদম অনুপ্রেরণা পাচ্ছে। আমি দেখছি অনেকেই তাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা হোয়াটসঅ্যাপের ডিপিতে সেই ফটো তারা লাগিয়ে রাখছে, তার মানে কি তারা ইন্সপিরেশন পাচ্ছে। একটা ছবি দেখছে অনেকের মাঝে, আমরাও হ্যাঁ, আছি, আমি আছি। আছি। তো ব্যাপারটা হচ্ছে যেমন আমরা ছোটবেলায় ছাপা অক্ষরে লেখা দেখতে খুব ভালো লাগতো। একদমই তাই, ছাপার অক্ষরে নিজের ছাপার নামটা অক্ষরে দেখবো। নিজের নামটা দেখবো, নিজের লেখাটা দেখবো। আমি খুব ছোট থেকেই লেখালেখি করি আর কি, হ্যাঁ তো তখন দেখতাম কোনো জায়গায় বেরোলে বাহ খুব সুন্দর দারুণ লাগছে তো, লাগছে। হ্যাঁ দারুণ। প্রথম যখন সাংবাদিকতা শুরু করি, ছোট্ট একটা খবর যদি নামে বেরোতো খুব ভালো লাগতো। এখন তো প্রচুর অঢেল নামে বেরোয় বড় বড় খবর, হ্যাঁ কোনো ব্যাপার না, হ্যাঁ একটা হ্যাবিট হয়ে গেছি। তো সেই সময় খুব ভালো লাগতো, ছোট্ট যদি খবর লিখতাম, হ্যাঁ কতক্ষণ রাতে ঘুমোতো না, যে সকালে দেখবো কাগজটা যে কীরকম আমার নামটা কীভাবে বেরিয়েছে এবং খবরটা কী সুন্দরভাবে বেরিয়েছে। হ্যাঁ, নিজের একটা আইডেন্টিটি, একটা সৃষ্টি, হ্যাঁ নিজের নিজের একটা ক্রিয়েটিভিটি, সৃষ্টি, ঠিক তাই। হ্যাঁ তো যাই হোক, তো কালচারাল ইয়েটাও এই ব্যাপারগুলো আজকে ধরুন ভালো নেতা পাওয়া যাচ্ছে না। একদম। কেন পাওয়া যাচ্ছে না? সবাই বলছে আমি পড়াশোনা করব, আমি চাকরি করব। আচ্ছা, ভালো বিজনেসম্যান পাওয়া যাচ্ছে না, কেন? আমি চাকরি করব। দেখবেন আমাদের ছোটোবেলায় মানে আমাদেরকে এটাই শেখানো হয়েছিল যে ভালো করে পড়াশোনা করলে চাকরি পাবে। আস্তে আস্তে আগামী দিনে তো চাকরির অবস্থা খুব খারাপ হচ্ছে, চাকরির সেই নিরাপত্তাটাও আর নেই। যে কোনো সময় চলে যেতে পারে, এবং আমরা তো দেখতে পাচ্ছি, দেখলাম কত 10 বছর চাকরি করে চলে গেল। আর তার থেকে বড় কথা, চাকরির সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। চ্যাট জিপিটি, এআই এরা তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাকরির বাজারটাকে মেলে দিয়েছে। তো ছেলে মেয়েদেরকে বিজনেস শিখতে হবে। এবং আমাদের সময়কার কথা বলছি, যখন কেউ চাকরি বাকরি পেলো না তখন বিজনেস করতো। আমরা ছেলে মেয়েদেরকে বলি বিজনেস করতে গেলে সব থেকে বেশি যেটা লাগে আইডিয়া, এবং অনেক বেশি পড়াশোনা করতে হবে। একদম। এবং সে নিজে অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ঠিক তাই, নিজের শুধু নয়, আস্তে আস্তে একটা সময়ে বাঙালির মধ্যে যে চাকরি দেবে ব্যবসার মানসিকতা ছিল, আজকে সেটা কমে যাচ্ছে। একদম। প্রফুল্লচন্দ্র রায় অনেক চেষ্টা করেছিলেন, বাঙালি ব্যবসা করুক আগে। ওই বিদ্যাসাগরও খুব বিরক্ত হতেন, সামান্য একটা ক্লারিক্যালি এর জন্য ছুটে বেড়ানো, কখনো করবে না। তো আস্তে আস্তে ছেলে মেয়েদের মানসিকতাটাকে আমরা সেইভাবে যদি তৈরি করতে পারি যে ভালো করে পড়াশোনা করে, আর যে বিষয়টা নিয়ে পড়াশোনা করবে সেই বিষয়ে যেন খুব সলিড নলেজটা থাকে, জ্ঞানটা যেন তীব্র হয়, যেটা শিখবো ভালোভাবে শিখবো। একদম। এবং আগামী দিনে ছেলেমেয়েদের ব্যবসায়ের প্রতি একটা আগ্রহ জাগিয়ে তোলাটা আমাদের প্রয়োজন। স্কুলে কোনো ব্যতিক্রমী কিছু প্রোগ্রাম হয় আপনাদের, যেটা অন্যান্য স্কুলে হয় না? ব্যতিক্রমী প্রোগ্রাম সেভাবে আমরা করে উঠতে পারিনি এখনো। আমাদের টিচার ক্রাইসিস একটা ম্যাটার। আর তবে আগে ধরুন কালচারাল প্রোগ্রাম সেভাবে হতো না। এখন তো আমাদের নতুন টিচার এসছেন মানে ওই 5-7 বছর আগে যারা আমরা জয়েন করেছি আর কি, তাদের মধ্যে একটা প্রবণতা আছে কালচারাল প্রোগ্রাম করা বা ছেলে মেয়েদিকে একটু প্রচারের আলোয় নিয়ে আসা। যেটা আমরাকে বলছিলাম এই আগামী স্বাধীনতা দিবসের দিন আমরা যেটা ঠিক করেছি যে তোমরা বাবা 2-1 লাইন করে বলো, আগ্রহটা জাগাতে হবে। নেতা নেত্রী ভালো
পেতে গেলে খুব এইটা ভালো। এই একটা প্ল্যাটফর্ম বলে আমাদের মনে হয়। বলতে হবে, বলতে শিখতে হবে। আমি একটা বড় নামকরা স্কুলে পড়তাম, তো সেখানে খুব কম বয়সে ভর্তি হয়েছিলাম আর কি। তো সে 14 বছর এরকম বয়স, না এইচএস 11-এ পড়ছি। তো হ্যাঁ 14-15 হয়নি বোধ হয়, 15 কাছাকাছি। তো সব ছেলেগুলো আমি লেখালেখি করতাম দেখতো, হ্যাঁ, আর ভালো আবৃত্তি করতাম ছোট্ট থেকেই, হ্যাঁ। একসময় গানও করতাম, পরে গানটা বন্ধ করে দিয়েছি। তো পুরস্কার গানেও পেয়েছি, আবৃত্তিতে প্রচুর পুরস্কার পেয়েছি, ডিবেট, এক্সটেম্পোর, কুইজ। তো 11-এ পড়ছি তখন ছেলেগুলো সব বলছে যে এরকম হেড স্যার বলেছে যে প্রজাতন্ত্র দিবস, তো রিপাবলিক ডে সম্পর্কে তোমরা, হেড স্যার বললেন, অন্যান্য টিচার বললেন, বা তোমরা বলো, হ্যাঁ, যে কোনো একজন বলো। আর পারবে অনেকেই, কিন্তু এই সাহসটা, হ্যাঁ, সামনে গিয়ে দাঁড়ানো, এই অনেক টিচার আছেন, অত ছাত্র, ওই ঘাবড়ে যায়। আর আমার মনোবলটা ছিল খুব বেশি ছোটো থেকে, কিছু না হোক, হ্যাঁ, কিছু বলতে পারি না পারি, দাঁড়িয়ে আবৃত্তি করার ইয়ে ছিল, হ্যাঁ, অভ্যেস ছিল। দিয়ে আর অনেক ছেলে জানতো যে ক্লাসে সুন্দর বলে, হ্যাঁ, আবৃত্তি করে, ইয়ে করে, রিডিং পড়ে খুব সুন্দর, হ্যাঁ। সব স্যাররা এসে আমাকে ইংলিশ, বেঙ্গলি বলতো তুই রিডিং পড়, সবাই শুনবে। বাবাও বাড়িতে বলতো তুই ভালো করে রিডিং পড়তো, শুনি একটু, হ্যাঁ। তো এরকম, তো কতগুলো ছেলে মানে একই ক্লাসের কিন্তু বয়সে বেশি বড়, তার ছেড়ে দিল আমাকে, তুই যা না, মান সম্মানটা রাখ আমাদের, আমরা স্যার এখনই বকবে। আমি চলে গেছি, হেড স্যার তুই বলবি, আমি তো বলতে যাইনি, ও ছেড়ে দিয়েছি, হ্যাঁ। এবারে গিয়ে বলছি আমি দিব্যি দেখলাম, আমি প্রচুর বিভিন্ন বই পড়তাম, বাইরের বইও পড়তাম। তো দেখলাম দিব্যি সুন্দর করে বেশ প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বলে দিলাম, কবে খসড়া তৈরি হয়েছিল, কার সভাপতিত্বে হয়েছিল, নেহরু সভাপতিত্বে, ভীমরাও রামজি আম্বেদকর এর মূল প্রণেতা, হ্যাঁ, প্রথম হাতে লেখা হয়েছিল। এইভাবে আমাদের এখন বর্তমান সমাজে কি করতে হবে, তার পুরোপুরি আমরা সে সম্মান রাখতে পারছি কিনা সংবিধানের, হ্যাঁ, কবে থেকে কার্যকরী হয়েছিল সেটা, এবং এখন কি অবস্থা, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, হ্যাঁ। তো দিব্যি দেখলাম বলে দিলাম, হ্যাঁ। একটা ওই রকম 14-15 বছরের ছেলে, হ্যাঁ, যে ওই রকম সুন্দর বলতো, আমি নিজেও ভাবিনি তো বলতে হতো। হেড সাহেব বাহ, খুব হাততালি পড়লো, খুব সুন্দর, কেউ বলছে ভালো তৈরি করে এসছে, একদমই নয়, হ্যাঁ, ইনস্ট্যান্ট বলার মধ্যে ইনস্ট্যান্ট। তো আমার সেটা ঈশ্বরের কৃপায়, হ্যাঁ, তো বাবা মায়ের আশীর্বাদে আমি এখনও যে কোনো বিষয় নিয়ে আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ইনস্ট্যান্ট, এই তাৎক্ষণিক বক্তৃতা এগুলোকে এইটা আমি বলতে পারি, সেই অভ্যেসটা হয়ে গেছে ছেলেদের মধ্যে। আর হ্যাঁ, এবং যত লোকের মাঝে মানে যত বেশি গ্যাদারিং হয় আমার তত ভালো লাগে, তত বলতে। আমি আবৃত্তি প্রচুর, মানে 50,000, 10,000 এরকম লোকের মাঝে আবৃত্তি করেছি, হ্যাঁ, বড় বড় প্রোগ্রামে করি। তো আমি দেখেছি যে কোনো জায়গায়, হ্যাঁ, কলেজে কোনো প্রোগ্রাম হলো বা স্কুলে কোনো কোথাও গেলাম, আমাকে অনেক আবার নিয়ে যায় যে বলার জন্য, বিবেকানন্দের জন্মদিন, স্বাধীনতা দিবস, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, বা বিভিন্ন বিষয়। আজকে কিশোর কুমার নিয়ে একজন বলার জন্য বলেছিল, হ্যাঁ, সুন্দর বলতে পারি, হ্যাঁ, খারাপ নয়। তা না, আমার নিউজ আওয়ার আছে, টাইম আছে, পাচ্ছি না যেতে, হ্যাঁ। তো যাই হোক, তো এই যে একটা প্রবণতা, হ্যাঁ, এই বলা, এটা কিন্তু ছাত্রছাত্রীরা আনতে হবে, বলুক, বলুক, কিছু বলুক। আপনি যে বললেন না, ওরা কিছু বল, 2-1 লাইন বল, এখন 2-1 লাইন যদি না বলি না, ছেলেরা ভয় পাবে একটু, এতটা বলতে পারো, 2 লাইন বলো, হ্যাঁ, যা পারি ওইটাই শেষ করে, হ্যাঁ, মুখ খুলে 2 লাইন বলতে বলতে দেখবেন আস্তে আস্তে তারা সরগর হয়ে যাচ্ছে, 200 লাইন হয়ে যাবে, ঠিক তাই। আচ্ছা, আপনাদের ফিজিক্স, এই গ্রামের ফিজিক্সের একটা ভীতি আছে, হ্যাঁ, অঙ্ক, ফিজিক্স, সায়েন্স ভীতি একটা, সায়েন্সের ভীতি তো আছেই। তো সায়েন্স ভীতিটা এরকম, বিজ্ঞান ভীতিটা কী করে আমরা ওভারকাম করছি? তো বিজ্ঞান ভীতি কাটাতে গেলে দেখুন, সবার আগে একটু হাতে কলমে কাজকর্ম করে দেখানোটাই দরকার, সেটা মানে প্রজেক্ট বেস করাটাও দরকার। তো সেটা আমরা আমাদের হাতের কাছে যেসব টুলস পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, আমরা যেভাবে শিখে এসেছি, আমাদেরকে মাস্টারমশাইরা যেমন শিখিয়েছিলেন, মানে বায়ুর চাপের পরীক্ষা আমরা করে দেখাতে পারি। তারপরে ধরুন জলের চাপের বিষয়ে অনেক পরীক্ষা, কিন্তু একটা সামান্য বোতলে 3টে ছিদ্র করে এসব পরীক্ষাগুলো কিন্তু করা যায়। ছেলে মেয়েদেরকে আমরা জিনিসপত্র আনতে বলি, তুমি একটা বোতল নিয়ে আসবে, এটা আরো অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, জিনিসপত্র সংগ্রহ করবে ছেলে মেয়েরাই, তবে তাদের মধ্যে আগ্রহ।
ওরা করবে, ওরা নিজেরাই করবে, আপনারা দেখে দিবেন শুধু। আমি আসলে দেখিয়ে দেবো। হ্যাঁ। আমাদের স্কুলে কিছু মেটেরিয়ালস আছে, আচ্ছা। ম্যাগনেট আছে, ইলেকট্রিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো আমরা দেখাই। তো যতটা সম্ভব ওই হাতে কলমে করানো যায় আমরা করি, সেটা মনে থাকে। মনে থাকবে। আর ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে স্কুলেতেই যা হয়, বাড়িতে পড়াশোনা তো হাতে গোনা 4-5টা ছেলে করে। ওই ফার্স্ট লার্নার ওরা বাড়ি থেকে অন্য পরিবেশে মিশে যায়, ঠিক তাই। আর সম্ভব হয় না। ওই জন্য রেগুলার ক্লাসটা খুব জরুরি। এবং হাতে কলমে যখন ক্লাসগুলো করাই তখন ওরা একটু আনন্দ পায়। হ্যাঁ, আনন্দ পায় এইটা মানে পড়তে হলো না, না কিন্তু মানে হাতে কলমে পড়ার থেকে এটা বড় কাজ হয়ে গেল। অবশ্যই মানে তারা আনন্দ পায় এই কারণে যে আমাকে অন্তত পড়তে হবে না। আগে লেখা তারপরে পড়া। হ্যাঁ, হাতে কিছু যদি লেখে বা কিছু করে সেটা কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ, তো সেইটা জিনিস খুব বড়। আমি দেখি আমার ছেলেটা, হ্যাঁ, তো ওকেও পড়াই, যখন ও লিখতে যায় না, খালি আমি লিখবো না, হ্যাঁ, না আগে লেখ। একটা জিনিস 10 বার পড়বি, একবার লিখবি, 10 বার পড়ার কাজ হয়ে যায়। হ্যাঁ, তুই দেখে দেখি লেখ, তাও কাজ হবে। ইংলিশ মিডিয়ামে পড়ে, আমরা তুই দেখে তুই ইংলিশটাই তো ইংলিশ নিজেই বলতে পারবি, নিজেই লিখতে পারবি, তাও তুই বইটা ফলো করে যেখানে অ্যান্সারগুলো পাবি না, তুই দেখেই প্রথম লেখ, তারপরে তোকে আমি ধরে নেবো, হ্যাঁ, তুই পাচ্ছিস কিনা দেখবো। তো লেখার এই অভ্যেসটা আর প্র্যাকটিক্যাল অভ্যেসটা খুব দরকার অবশ্যই সব পড়ালেখার লাইনে। হ্যাঁ, আর আপনাদের কীরকম মাধ্যমিকে ভালো নম্বর যদি পেতে হয়, খুব কীরকম? মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে প্রথম কথা কোনো সাজেশন করা চলবে না। একদম সাজেশন কিন্তু এখন আর সেভাবে চলে না। মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে প্রত্যেকটা বিষয় মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এর সবার আগে বইটাকে আন্ডারলাইন করে পড়তে হবে। ঠিক ঠিক আছে, টেক্সটটা পড়তে হবে, টেক্সট পড়তে হবে, একদম, এবার ঠকবে না। হ্যাঁ, আর নোট পড়তে গেলে text পড়তে নোট পড়লে ঠকে যাবে। ঠিক হ্যাঁ, তাই। পড়তে পারে, নাও পড়তে পারে। টেক্সটটা পুরো পড়লে Text তার টা আইডিয়াটা থাকবে, লাইন নিজে বাই লিখতে লাইন পারবে, টেক্সট পড়তে হবে, তো নিজে লিখতে পারবে। ঠিক তাই। হ্যাঁ, এই একটাই ইয়ে। আর আপনাদের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এরকম বার্তা কী দেবেন? সাধারণ ছাত্রছাত্রীদের মানে ওই যে টেক্সটটা ভালো করে তো পড়বেই, আর পড়াটাকে মনে রাখার জন্য 2-3 বার পড়লাম, পড়ে একবার দেখে দেখে লিখে নিই। বাহ, এই যে আচ্ছা বেশ, দেখে দেখে লিখে নিল, তারপরে দেখবেন দেখে দেখে লেখার পরে বেশ মনে চলে এলো, তার আবার কিছুদিন পরে আবার ওটা ভাষাটা তো শিখে গেল, ভাষাটা শিখে গেল, এবং মনের মধ্যে একটা ছবি তৈরি হলো। লেখা মনে হচ্ছে ছবি তৈরি হলো। হ্যাঁ, এবং কি বলতে চেয়েছে সেটা বুঝে নিল, লিখে করে সে বুঝলো একবার যে এইটা বলতে চেয়েছে। আর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যেটা দরকার, 1 সপ্তাহে যা পড়লো সেই পড়াটা আর একবার রিভিশন দিয়ে দেবে রবিবারে, একদম রিভিশন দেবে। আর একটা কথা আমি বলতে চাইবো, যেটা আমার মনে হয়েছে আমাদের ছোটোবেলায় বা আমরা ছোটোবেলায় এগুলো আপনি দেখবেন আমাদের মা বাবারা বলতেন, এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই ব্যাপারটা খুব কমে গেছে। ছেলেমেয়েরা এখন আর ভোরবেলা উঠতে চায় না, একদম ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্তে উঠলে মনে থাকে, ওই সময় পরিবেশ একদম নিস্তব্ধ থাকে, যা পড়বো তাই মনে থাকে। এবং আস্তে আস্তে আমাদের স্কুল এডুকেশনের মধ্যে একটা বিষয় আসছে, তার নাম হচ্ছে মেডিটেশন। মেডিটেশনটা প্রত্যেকের করা দরকার। মনোসংযোগ কী করে করব? আমি তো আমার ছেলেকেও বলি মেডিটেশন করবে, খুব বোরিং ম্যাটার হতে পারে, কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। আর যতটা সম্ভব প্রকৃতির সঙ্গে থাকতে হবে। একদম, প্রকৃতির সঙ্গে না অনেক থাকলে শিক্ষা দেয়। প্রকৃতি অনেক শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, বসু, কত সুন্দর। আর প্রকৃতি সবচেয়ে বড় শিক্ষক। সময় ওঠে, সময় অস্ত যায়, হ্যাঁ, ঠিক সময় গাছে ফল ধরে, সব কিছুই প্রকৃতি আমাদের শেখাচ্ছে। শীত আসছে, হ্যাঁ, এরকম অনেক কিছু। তো যাই হোক, আজ আমরা পেলাম আমাদের শিক্ষক জগন্নাথ শেঠ মহাশয়, পদার্থবিদ্যার শিক্ষক, এবং খুব গুণী মানুষ, খুব গুণী শিক্ষক। তাকে আবার আমরা পরে চেষ্টা করব স্টুডিওতে নিয়ে আসার। ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে। ভাতার ব্লকের ঝাড়ুল হাই স্কুল, সেখানে অত্যন্ত কম কয়েকজন শিক্ষক 300+ স্টুডেন্টকে মোকাবিলা করছেন, হ্যাঁ, এবং রেশিওটা খুবই কম, হ্যাঁ,
অনেক তফাৎ, রেশিওটা ব্যবধান যথেষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা আন্তরিকতা থাকলে, ভালোবাসা থাকলে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষক এবং ছাত্রছাত্রী, টিচার অ্যান্ড টট, তাহলে কোনো ব্যবধান হয়ে দাঁড়ায় না, কোনো সমস্যা হয় না। এটা কিন্তু তিনি প্রমাণ করলেন। এবং কীভাবে ভালো নম্বর পাওয়া যায়, কীভাবে ভালো মানুষ হওয়া যায়, কীভাবে ভালো একজন ছাত্র হওয়া যায়, সেটাও তিনি শেখালেন। আমি সৈয়দ মোশাররফ আজম এতক্ষণ ছিলাম জগন্নাথ বাবুর সঙ্গে, তাকে আমরা আজকে ধন্যবাদ জানাই, অশেষ ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের এখানে আসতে পেরে। এতক্ষণ আমাদের সময় দিলেন, নিশ্চয়ই প্রত্যেকে অনেকে উপকৃত হবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।